সালটি 1971। জাতীয় কংগ্রেস তাদের সাধারণ নির্বাচনে তাদের জয়লাভ সুনিশ্চিত করেছে এবং বিপুলভাবে তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইন্দিরা গান্ধী। কিন্তু বাদ সাধল ইন্দিরা গান্ধীর নির্বাচনে জয়লাভ নিয়ে প্রশ্ন করায়। তার বিরুদ্ধে মামলা হলো তদানীন্তন উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্টে এবং সেই মামলা দীর্ঘ টাইম ধরে চলল। 4 বছর পরে 1975 সালে সেই মামলায় রায় বেরোচ্ছে তখন দেখা গেল যে তার নির্বাচনী বিধি সঠিক না থাকার কারণে বাতিল হয়ে গেল। ফলে দেশের একজন প্রধানমন্ত্রী তার নির্বাচনী সার্টিফিকেট বাতিল হচ্ছে, সদস্য পদ, এটা তিনি কি করে মানবেন? পাশাপাশি তার বন্ধু একজন স্বনামধন্য ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায়, তার কাছ থেকে পরামর্শ নিয়ে তিনি দেখলেন সারা দেশব্যাপী যেভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, জয়প্রকাশ নারায়ণন, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, ভারতীয় জনসংঘ, তারা যেভাবে সমস্ত দিক থেকে আন্দোলন লড়াই করছে তাতে সরকার যায় যায় অবস্থা। সেই সময় দাঁড়িয়ে 1975 সালে 25শে জুন হঠাৎ করেই কাউকে কিছু না জানিয়ে রাষ্ট্রপতির কাছ থেকে চিঠিটা সই করিয়ে একটা রেডিওতে বার্তা দিয়ে ঘোষণা করে দিলেন সারা দেশব্যাপী এমার্জেন্সি অবস্থা চালু হয়ে গেছে। কোনো দেশের সঙ্গে যুদ্ধ নেই, কোনো অর্থনৈতিক মারাত্মক রকমের খারাপ অবস্থা নেই, কিন্তু দেশে জেনারেল এমার্জেন্সি পুরো দেশব্যাপী। সংবিধানের 352তম ধারাকে গলতভাবে বা ভুলভাবে প্রয়োগ করে সাধারণ এমার্জেন্সি ঘোষণা করলেন। ফলাফল কি হলো? রাজ্যের যত নির্বাচিত সরকার ছিল, দেশে যত নির্বাচিত সরকার ছিল সমস্ত নির্বাচিত সরকারকে ধ্বংস করে দেওয়া হলো। তার মধ্যে কংগ্রেসেরও সরকার ছিল পশ্চিমবাংলায়। ফলে পাশাপাশি লোকাল বডি যে নির্বাচনগুলো হয় সেই লোকাল বডিগুলোকেও ভেঙে দেওয়া হলো। অর্থাৎ একটা ডিকটেটরশিপ চালানো হলো, একনায়কতন্ত্র। সারা দেশে একজনই নেতা, যার নাম ইন্দিরা গান্ধী। এবং এই পরিস্থিতির সুযোগ নিয়ে কি করলো সরকার? গণতন্ত্রের ওপরে খড়গহস্ত হলো। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার ওপরে খড়গহস্ত হলো। তখন যদিও ইন্টারনেট ছিল না, এত টিভি চ্যানেল ছিল না, রেডিও একমাত্র, এবং পত্রিকা, দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, সমস্ত জায়গায় সেন্সরশিপ করা হলো। যে সরকার যে খবর চাইবে একমাত্র সেই খবরই ছাপাতে পারবে। কোথায় আন্দোলন হয়েছে, লড়াই হয়েছে সরকারের বিরুদ্ধে, এই সমস্ত কোনো খবর তারা ছাপাতে পারবে না। পাশাপাশি যেহেতু অর্থনৈতিক এমার্জেন্সি হলো, গরিব প্রান্তিক স্তরের অন্তর্দয় সম্প্রদায়ের মানুষের যে সমস্ত ছোট ছোট আর্থিক প্যাকেজ ছিল সমস্ত প্যাকেজ বন্ধ করে দেওয়া হলো। সরকারি কর্মচারীরা তারা বেতন পাবেন কিনা অনিশ্চয়তা রয়েছে। পাশাপাশি গভর্নমেন্টের যে কাজগুলো সেই কাজগুলো সব উন্নয়নমূলক কাজ স্তম্ভিত হয়ে গেল। একবার ভাবুন, 1975 সালে 25শে জুন থেকে 1977 সাল, তারপরে আবার নির্বাচন হয়। এই যে লং টার্মের মধ্যে সারা দেশব্যাপী মানুষের মধ্যে কি অবস্থা ছিল? আজকে আমরা দাবি করছি বা বলছি যে সেই সময় গোটা দেশকে একটা জেলখানা করা হয়েছিল। কেন? কারণ সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা যখনই রাস্তায় নেমেছে তখনই তাদেরকে অ্যারেস্ট করে জেলে ভর্তি করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো রকম কোনো সমস্যা যদি হয়, কেউ রাস্তায় নামলে তাকে জেলে ভর্তি করা হয়। এবং সেই জেলখানায় কারা ছিল? অটল বিহারী বাজপেয়ী। জেলখানায় কারা ছিল? লালকৃষ্ণ আদবানির মতন নেতা। আমাদের রাজ্যে যারা সিপিএমের, আজকে সিপিএম কংগ্রেস তারা গলাগলি করছে, এই সিপিএমের নেতাদেরকে ধরে ধরে জেলে ঢুকিয়েছিল। যদিও আমি জানি না কোন সমীকরণের মাধ্যমে আজকে যে সিপিএমের নেতারা যার কথায় তারা পুজো করে, অর্থাৎ বামফ্রন্টের সর্বোচ্চ নেতৃত্ব জ্যোতিবাবু, তিনি যদিও সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে সেটিং ফেটিং করে তিনি জেলে যাননি, এটা আমরা শুনি, তো এটা তো জ্যোতিবাবুই বলতে পারতেন একমাত্র। কিন্তু কেন তাকে জেলে নেওয়া হয়নি সেটা তো আমাদেরও প্রশ্ন। তাই আজকের দিনে দাঁড়িয়ে সেই এমার্জেন্সির সময়কাল হয়তো আমার জন্মের অনেক আগে, কিন্তু সেই সময়ে মানুষের কি অবস্থা ছিল সেটা হয়তো একবার ভাবা দরকার আছে। কেন আজকে আমরা বলছি গণতন্ত্রের অন্ধকারতম দিন? কেন বলছি আমরা সংবিধানকে ধ্বংস করে দিয়েছে সংবিধান ধ্বংস দিবস? তার একটাই কারণ, ভারতবর্ষ সরকার হচ্ছে গণতান্ত্রিক সরকার
এখানে ডেমোক্রেসি চলে, এখানে অটোক্রেসি, বিউরোক্রেসি চলে না। সেখানে সমস্ত ব্যবস্থা পরিকাঠামোকে ভেঙে দিয়ে, সমস্ত নির্বাচিত ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটা অটোক্রেসি সিস্টেমের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল জরুরি অবস্থার নাম করে। এখনো দেখেছি যারা সেই সময় বেঁচে ছিলেন তাদের কাছে জরুরি অবস্থার কথা মানে তাদের কাছে একটা ভয়ঙ্কর অবস্থা চলে আসে, যেখানে থানা নেই, যেখানে লোকাল বডি নেই, কেউ কাউকে মানামানি নেই, যার জোর আছে সে লুট করছে, চুরি, ধর্ষণ, খুন, সমস্ত কিছু প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিল। এই সমস্ত কিছু কেন করেছিল? কারণ ওই একজন ডিকটেটরশিপ চালিয়েছিলেন। অর্থাৎ তিনি তার প্রধানমন্ত্রিত্বের সময় তিনি মেম্বারশিপ হারিয়ে যাচ্ছেন, এটা তিনি মানতে পারেননি। পাশাপাশি তখন বিরোধী রাজনৈতিক দল মূলত জনসংঘ কিভাবে সরকারের ওপরে আন্দোলন, সরকারের বিরুদ্ধে, সরকারের সমস্ত কর্মসূচির বিরুদ্ধে যেভাবে তারা রাস্তায় নেমে আন্দোলন করেছিল, সরকার চালানো মুশকিল হয়ে যাচ্ছিল। তাই মূলত বিরোধী রাজনৈতিক দলগুলির ক্ষমতাকে কোণঠাসা করার জন্য, তার উপরে লাগাম টানার জন্যে সেই সময় এমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল। যদিও তখন কংগ্রেসের পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছিল, তাদের বলা হয়েছিল সারা দেশব্যাপী অস্থিরতা চলছে, দেশের মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করা যাচ্ছে না, মানুষের মধ্যে ক্রাইম রেট অত্যন্ত বেড়ে গেছিল, এই সমস্ত কিছুর জন্যে তাকে এই অটোক্রেসি ব্যবস্থা নিতেই হচ্ছিল। যদিও 1975 সালে সেই সময় কংগ্রেসের ব্যাখ্যা আর 2024-25 এসে কংগ্রেসের ব্যাখ্যা কিন্তু মেলে না। এখন অনেক নেতাদেরই আমি শুনেছি তারা টুইট করেছেন, লিখেছেন যে এমার্জেন্সি ঘোষণা করা ম্যাডাম গান্ধীর সেটা ভুল ছিল। আজকে ম্যাডাম গান্ধীর পোতা মানে নাতি রাহুল গান্ধী তিনিও কিন্তু বকলমে স্বীকার করে নিয়েছেন যে সেই সময় সাধারণ এমার্জেন্সি লাগু করাটা কংগ্রেসের ভুল ছিল, এবং তারা যে ভুল করেছিল সেটা পরবর্তীকালে যে নির্বাচন হলো সেই নির্বাচনের ফলাফল থেকে পরিষ্কার হয়ে গেল। যখন সেখানে আর কংগ্রেস সরকারে ফিরতে পারল না, তখনই পরিষ্কার হয়ে গেল যে সেই সময় ভারতবর্ষের মানুষ এই এমার্জেন্সি তাদের কাছে একটা বিভীষিকা। তাই আমরা বলছি মার্ডার অফ ডেমোক্রেসি। ফলে আজকের দিনে যারা রাজনীতিতে ইন্টারেস্টেড বা রাজনীতি করছেন, বা যারা অনেক কংগ্রেসের অনেক কাহিনী তারা হয়তো ভুলে গেছেন, কংগ্রেসকে একটা নিষ্পাপ পার্টি হিসাবে মনে করতে চান, তাদের কাছে আমার মনে হয় যে 1975 সালের সেই এমার্জেন্সি আরেকবার তাদের সামনে তুলে ধরা উচিত। কিভাবে হিটলারি কায়দায় ম্যাডাম তিনি সরকার থেকে চলে যাচ্ছেন এটা মানতে না পারার কারণে, এটা মানবেন না বলে তিনি মানুষের রায়কে তিনি ধ্বংস করে দিলেন। যে দেশটি তৈরি হয়েছিল গণতন্ত্রের উপরে দাঁড়িয়ে, সেই দেশের গণতন্ত্রকেই ধ্বংস করে দিয়েছেন। পাশাপাশি আজকে আমাদেরও বলতে ইচ্ছা করে যে আমরা যে রাজ্যে বসবাস করি, সত্যি এই রাজ্যে আমাদের কি মৌলিক অধিকার আছে? সত্যি কি আমাদের এখানে বাক স্বাধীনতা আছে? সত্যি কি এখানে মিডিয়াদেরকে সেন্সার করা হয় না? সরকার যে খবরগুলো বলবে সেই খবরগুলোই একমাত্র চালাতে? সত্যি কি এখনো মানুষের মধ্যে সেই স্বাধীনতা আছে যেটা পাওয়া উচিত? তা আমার মনে হয় পশ্চিম বাংলাতেও এক প্রকারের অলিখিত এমার্জেন্সি চলছে। এখানেও আরেকজন ম্যাডাম তিনি ক্ষমতা হারানোর ভয়ে জোর করে মানুষের গণতান্ত্রিক অধিকার ধ্বংস করছেন। সেটি পঞ্চায়েত নির্বাচন হোক বা সেটা কোনো বিধানসভার উপনির্বাচন, ক্ষমতায় ওনাকে থাকতেই হবে, এবং ক্ষমতায় থাকার জন্যে যা কিছু উনি করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা অন্তত একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক করবেন, যাতে করে অন্তত পরবর্তীকালে আপনাদের জন্যে আরও কিছু ভালো তথ্যমূলক ভিডিও পেশ করতে পারি। ধন্যবাদ।